আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা হরর ডায়েরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনি হয়তো ভাবছেন এই ধরনের ঘটনা শুধু গল্পেই থাকে, কিন্তু ভেবে দেখুন তো, আপনার পরিবারেও যদি হঠাৎ একদিন এমন একটা পুরনো বাড়ির উত্তরাধিকার এসে পড়ে যে বাড়ির নাম শুনলেই আশেপাশের মানুষ চুপ হয়ে যায়, চোখ নামিয়ে নেয়, তাহলে আপনি কি করবেন? আপনি কি সেই বাড়িতে এক রাত কাটানোর সাহস করবেন? আজকের ঘটনাটি শুনতে শুনতে নিজেকেই এই প্রশ্নগুলো করবেন, কথা দিচ্ছি। আপনাদের মধ্যে যাদের নিজেদের জীবনে এমন কোনো ভৌতিক বা অব্যাখ্যাত অভিজ্ঞতা হয়েছে, তারা নিঃসংকোচে আমাদের ইমেল করতে পারেন। আপনি চাইলে আপনার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, শুধু ঘটনাটুকু আমাদের কাছে পাঠিয়ে দিন। হয়তো আগামী পর্বে আপনার গল্পই আমরা তুলে ধরব। আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি, কারণ প্রতিটি ছোট ছোট অংশে এমন কিছু ইঙ্গিত লুকিয়ে আছে যা শেষে গিয়ে পুরো ঘটনার একটা অন্যরকম মানে দাঁড় করাবে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন মেহেরপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে রাকিব হাসান নামের এক ভাই। তার নিজের ভাষাতেই এখন আমরা ঘটনাটি শুনব। আসসালামু আলাইকুম, আমি রাকিব। আমার জীবনের এই অভিজ্ঞতাটা আজও আমাকে রাতে ঘুমোতে দেয় না। আপনাদের কাছে পুরো ঘটনাটা বলছি নিজের ভাষায়, যেভাবে আমি নিজে অনুভব করেছিলাম। আমার বড় চাচা মারা যান গত বছরের শেষের দিকে। তিনি বহু বছর ধরে একা থাকতেন আমাদের পৈতৃক জমিদার বাড়িতে, মেহেরপুরের একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। আমার বাবা তার সাথে যোগাযোগ রাখতেন না, পুরনো কোনো এক পারিবারিক বিবাদের কারণে। ছোটবেলায় দু একবার সেই বাড়িতে গিয়েছিলাম, তাও এত আবছা মনে হতো যে স্বপ্ন বলেই মনে হতো। চাচা মারা যাওয়ার পর উকিলের চিঠি এলো, বাড়ি আর জমির উত্তরাধিকার হিসাবে আমার নাম এসেছে। কাগজপত্র ঠিক করতে আমাকে অন্তত কয়েকদিনের জন্য গ্রামে যেতে হবে। আমার স্ত্রী নাবিলা বলল সেও সাথে যাবে, আর সাথে নিলাম আমার ছোট মামাতো ভাই ইমরানকে, কারণ ও গাড়ি চালাতে পারে আর একা এত দূরের রাস্তায় যেতে ভরসা পাচ্ছিলাম না। তিনজনে মিলে রওনা দিলাম শহর থেকে। গ্রামে পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। শেষ কয়েক কিলোমিটার রাস্তা এমন যে গাড়ি ঢোকে না, হেঁটেই যেতে হলো। চারপাশে ধান ক্ষেত, দূরে দূরে দু একটা কুড়ে ঘর, আর মাথার উপর বিশাল আকাশ ধীরে ধীরে কমলা থেকে বেগুনি রং নিচ্ছিল। বাতাসে ভেজা মাটির গন্ধ, আর কোথাও থেকে ভেসে আসছিল রান্নার ধোঁয়ার গন্ধ। বাড়ির কাছাকাছি পৌঁছতেই একটা অদ্ভুত নীরবতা টের পেলাম, যেন গ্রামের বাকি অংশের শব্দ এখানে এসে থেমে যায়। বাড়িটা দূর থেকেই চোখে পড়ল। বিশাল, দোতলা, লাল ইটের দেওয়াল কালচে হয়ে গেছে বছরের পর বছর রোদ বৃষ্টিতে। সামনের বিশাল উঠোনে আগাছা জন্মে গেছে, একটা পুরনো ফটক অর্ধেক ভেঙে মাটিতে পড়ে আছে। বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা রহিম চাচা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বয়স্ক মানুষ, মুখে গভীর বলিরেখা, চোখে একটা ক্লান্তি যা বয়সের চেয়েও বেশি কিছু বলে মনে হলো। তিনি সালাম দিয়ে আমাদের ভেতরে নিয়ে গেলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম তার হাত কাঁপছিল সামান্য চাবির গোছা ধরার সময়। ভেতরে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো একটা বিশাল সিঁড়ি যা দোতলায় উঠে গেছে, আর সিঁড়ির মাথায় একটা পুরনো তেল রঙের ছবি ঝুলছে। ছবিতে এক গম্ভীর চেহারার মানুষ, পাশে দাঁড়ানো এক নারী, আর তাদের কোলের কাছে একটা ছোট মেয়ে। ছবির রং এমনভাবে ফিকে হয়ে গেছে যে মেয়েটার মুখটা প্রায় অস্পষ্ট, শুধু চোখ দুটো যেন কেমন যেন উজ্জ্বল দেখা যাচ্ছিল। রহিম চাচা আমাদের ঘর দেখিয়ে দিলেন, বললেন রাতের খাবার তৈরি আছে। আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে তিনি একাই থাকেন কিনা। তিনি একটু থেমে বললেন, হ্যাঁ, একাই থাকেন, তবে রাতে বাড়ির ভেতরে বেশি ঘোরাঘুরি করেন না। আমি হেসে জিজ্ঞেস করলাম কেন। তিনি শুধু বললেন, পুরনো বাড়ি, রাতে শব্দ হয়, অভ্যেস হয়ে গেছে। কথাটা শুনে আমি তেমন গুরুত্ব দিলাম না। রাতের খাবার সেরে আমরা যে যার ঘরে গেলাম। আমার আর নাবিলার ঘর ছিল দোতলায়, বাড়ির পশ্চিম দিকে। জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যেত পুরনো একটা পুকুর, যার পানি এত কালো যে রাতের আকাশও তাতে প্রতিফলিত হচ্ছিল না। মাঝরাতের দিকে আবার ঘুম ভেঙে গেল একটা শব্দে। মনে হলো কেউ যেন নিচতলায় হাঁটাচলা করছে। আস্তে আস্তে পায়ের শব্দ, তারপর থেমে যাওয়া, তারপর আবার শুরু। আমি ভাবলাম হয়তো রহিম চাচা রাতে কিছু করতে উঠেছেন,
কিন্তু শব্দটা কিছুক্ষণ পর সিঁড়ির দিকে এগিয়ে এলো। এক ধাপ, দু ধাপ, তারপর হঠাৎ থেমে গেল, ঠিক যেখানে সেই তেল রঙের ছবিটা ঝুলছিল। আমি নাবিলাকে ডাকতে গিয়ে দেখি সে গভীর ঘুমে। আমি নিজেকে সাহস দিয়ে দরজা একটু ফাঁক করে বাইরে তাকালাম। করিডোর অন্ধকার, শুধু দূরের জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। কাউকে দেখতে পেলাম না, কিন্তু বাতাসে একটা গন্ধ পেলাম, পুরনো ধূপের মতো, অথচ বাড়িতে কেউ ধূপ জ্বালায়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইমরানকে জিজ্ঞেস করলাম রাতে কিছু শুনেছে কিনা। ও বলল শুনেছে, মনে হয়েছিল কেউ যেন দরজায় আঙুল দিয়ে টোকা দিচ্ছে, খুব আস্তে, একটানা 3 বার। সে ভেবেছিল হয়তো বাতাসে গাছের ডাল দরজায় লাগছে, কিন্তু বাইরে তাকিয়ে দেখেছিল কোনো গাছ নেই কাছাকাছি। সকালের নাস্তার সময় রহিম চাচাকে জিজ্ঞেস করলাম বাড়ির ইতিহাস সম্পর্কে। তিনি প্রথমে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু আমি জোর দিতে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই বাড়ি আমার প্রপিতামহের আমলে তৈরি। জমিদারি ছিল বিশাল, কিন্তু পরিবারের সুখ ছিল না। তার একমাত্র মেয়ে, আমার দাদার বোন, খুব অল্প বয়সে মারা যান। কিভাবে মারা গিয়েছিলেন সে বিষয়ে গ্রামের মানুষ নানা কথা বলে, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না। আমি জিজ্ঞেস করলাম সেই ছবিতে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সেটা কি তিনি? রহিম চাচা মাথা নিচু করে বললেন হ্যাঁ। তারপর বললেন এই বাড়িতে অনেক দিন ধরে কর্মচারীরা টিকতে পারেনি, সবাই কিছুদিন পরই চলে যায়, কেউ কারণ বলতে চায় না। সেদিন দুপুরে আমি আর ইমরান বাড়ির পুরনো অংশগুলো ঘুরে দেখতে বেরোলাম। পিছনের দিকে একটা পুরনো স্টোর রুম ছিল, তালাবদ্ধ। রহিম চাচার কাছে চাবি চাইলে তিনি একটু ইতস্তত করে বললেন ওই ঘরে অনেক পুরনো আসবাবপত্র আছে, ভেতরে ধুলোবালি দিশি না দেখাই ভালো। কিন্তু আমার কৌতূহল বেড়ে গেল। শেষমেশ তিনি রাজি হলেন। ঘরের ভেতরে ঢুকে দেখি পুরনো আলমারি, ভাঙা চেয়ার আর একটা কাঠের বাক্স। বাক্সটা খুলতে গিয়ে দেখি ভেতরে একটা পুরনো ডায়েরি, চামড়ার বাঁধাই প্রায় ক্ষয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, লেখা কিছু জায়গায় অস্পষ্ট। আমি ডায়েরিটা নিয়ে ঘরে ফিরলাম, রাতে পড়ব বলে। সন্ধেয় নাবিলা বলল দুপুরে যখন সে একা ঘরে বিশ্রাম নিচ্ছিল তখন তার মনে হয়েছিল কেউ যেন জানালার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। তাকিয়ে দেখেছিল কেউ নেই, কিন্তু জানালার কাঁচে হালকা একটা ছাপ ছিল, যেন কেউ হাত রেখেছিল। আমি হাসি মুখে বললাম হয়তো বাতাসে ধুলো জমেছে, কিন্তু ভেতরে ভেতরে আমার নিজেরই কেমন একটা অস্বস্তি হচ্ছিল। রাতে খাওয়া দাওয়ার পর আমি ডায়েরিটা খুলে বসলাম। প্রথম কয়েক পাতায় সাধারণ হিসেবপত্র, জমির খাজনার নোট, কিন্তু মাঝামাঝি একটা জায়গায় হাতের লেখা বদলে গেছে, অক্ষরগুলো কাঁপা কাঁপা। সেখানে লেখা ছিল আমার মেয়েটা আজকাল রাতে ঘুমায় না, বলে কেউ তাকে ডাকে পুকুর পাড় থেকে। আমি হাসিতে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ নিজে কানে শুনলাম ডাক আসছে সত্যি, অথচ পুকুর পাড়ে কেউ নেই। পড়তে পড়তে গা ছমছম করে উঠল। পরের পাতায় লেখা ছিল মেয়েটা কথা বলা বন্ধ করে দিয়েছে দিনের বেলায়, শুধু রাতে জানালার পাশে বসে কার সাথে যেন কথা বলে। আমি ডাক্তার দেখেছি, ডাক্তার কিছু বলতে পারেনি। এরপর কয়েক পাতা ছেঁড়া, যেন ইচ্ছে করেই কেউ ছিঁড়ে ফেলেছে। শেষ যে পাতাটা পড়া গেল সেটাতে লেখা ছিল আজ রাতে যদি কিছু হয়ে যায় আমি ক্ষমা চাই। আমি বুঝতে পারিনি সময় থাকতে। তারপর ডায়েরির বাকি পাতাগুলো একদম খালি। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। প্রায় 2টোর দিকে মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, খুব আস্তে, বাইরের করিডোর থেকে। রাকিব, রাকিব। গলার স্বর অচেনা, তবে অদ্ভুতভাবে পরিচিতও মনে হলো। আমি জেগে থেকেও নড়তে পারলাম না অনেকক্ষণ, শুধু শুনে গেলাম। সকালে রহিম চাচাকে ডায়েরির কথা বললাম না, কিন্তু জিজ্ঞেস করলাম বাড়ির মেয়েটার মৃত্যু নিয়ে গ্রামে ঠিক কী কথা প্রচলিত। তিনি বললেন গ্রামের মসজিদের ইমাম সাহেব এই বাড়ির অনেক পুরনো ইতিহাস জানেন, তার সাথে কথা বললে ভালো হবে। দুপুরের দিকে আমরা গ্রামের মসজিদে গেলাম। ইমাম সাহেব বয়স্ক মানুষ, চোখে গভীর মমতা। আমাদের পরিচয় শুনে তিনি একটু চুপ থেকে বললেন তোমরা ওই বাড়িতে আছো শুনে ভালো লাগলো না, তবে যেহেতু এসে পড়েছ সত্যিটা জানা দরকার। তিনি বললেন বহু বছর আগে জমিদার বাড়ির মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার আচরণ বদলে যায়। পরিবার প্রথমে বিষয়টা লুকানোর চেষ্টা করে, বাইরের কাউকে জানায়নি। এক রাতে মেয়েটি বাড়ির পেছনের পুকুরে ডুবে মারা যায়, কিন্তু গ্রামের প্রবীণরা বলেন তার মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন ছিল, কারণ পরিবারের লোকজন সঠিকভাবে জানাজা পড়ায়নি। কবরও দেওয়া হয়েছিল তাড়াহুড়ো করে, রাতের অন্ধকারে, বাড়ির সীমানার ভেতরেই।
ইমাম সাহেব বললেন, ইসলামে মৃত ব্যক্তির প্রতি যথাযথ মর্যাদা দেওয়া, সঠিক নিয়মে দাফন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে তা না হয়, তাহলে পরিবারের মধ্যে একটা অস্থিরতা থেকে যায়, যেটাকে মানুষ নানাভাবে ব্যাখ্যা করে। তিনি এটাও বললেন যে এসব বিষয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই, বরং যা করণীয় দোয়া, ক্ষমা প্রার্থনা আর সঠিকভাবে বিষয়টির একটা সুরাহা করা, সেটাই আসল কাজ। এই কথা শুনে আমার মনে পড়ল ডায়েরির শেষ লাইনটা, আমি ক্ষমা চাই, আমি বুঝতে পারিনি সময় থাকতে। বাড়িতে ফেরার পর আমি রহিম চাচাকে জিজ্ঞেস করলাম, পুকুরের পাশে কি কোনো কবর আছে? তিনি প্রথমে অস্বীকার করলেন, কিন্তু আমার চোখে চোখ রাখতে না পেরে শেষমেশ স্বীকার করলেন, হ্যাঁ, পুকুর পাড়ের একটা কোণে পুরনো একটা কবর আছে। বহু বছর ধরে কেউ সেখানে যায় না, ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে। সন্ধ্যের আগে আগে আমি, ইমরান আর নাবিলা মিলে পুকুর পাড়ে গেলাম। সূর্য তখন প্রায় ডুবো, আকাশে লালচে আভা। ঝোপঝাড় সরিয়ে দেখা গেল একটা ছোট্ট কবরের চিহ্ন। কোনো নাম ফলক নেই, শুধু কয়েকটা ভাঙা ইট গোল করে সাজানো। জায়গাটায় দাঁড়াতেই বাতাস হঠাৎ থেমে গেল। ঝিঝি পোকার ডাক যেন এক নিমেষে বন্ধ হয়ে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই মুহূর্তে নাবিলা হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, ওই দেখো, পুকুরের পানিতে কিছু একটা নড়ছে। আমি তাকিয়ে দেখলাম পুকুরের কালো পানিতে একটা ঢেউয়ের মতো কিছু ছড়িয়ে যাচ্ছে, অথচ বাতাস নেই, ঢিল পড়েনি কোথাও। কয়েক সেকেন্ড পর পানি আবার শান্ত হয়ে গেল। আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলাম। সেই রাতে রহিম চাচা নিজে থেকেই আমাদের সাথে বসে বললেন, তিনি বহু বছর ধরে এই বাড়িতে আছেন। প্রতি বছর এই সময়টায় যখন মেয়েটির মৃত্যুর দিনের কাছাকাছি আসে, বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা বাড়ে। তিনি ভেবেছিলেন এবার হয়তো এড়িয়ে যাওয়া যাবে, কারণ এবার বাড়িতে নতুন মানুষ এসেছে। কিন্তু এখন তার মনে হচ্ছে হয়তো এটাই সময় যখন বিষয়টার একটা সমাধান হওয়া দরকার। আমি জিজ্ঞেস করলাম, তিনি এত বছর কেন কাউকে কিছু বলেননি? তিনি বললেন, চাচা, অর্থাৎ আমার প্রয়াত বড় চাচা কখনো চাননি এই বিষয়টা বাইরে কেউ জানুক। পারিবারিক সম্মান রক্ষার জন্য তিনি সবসময় বিষয়টা চেপে রাখতে চেয়েছিলেন। কিন্তু রহিম চাচার ধারণা, ঠিক এই লুকিয়ে রাখার চেষ্টাই বছরের পর বছর ধরে সমস্যাটাকে আরও জটিল করে তুলেছে। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি ঠিক করলাম পরদিন সকালেই ইমাম সাহেবকে বাড়িতে ডেকে আনব, যাতে সঠিকভাবে এই বিষয়টার একটা সুরাহা করা যায়। কিন্তু রাতটা এত সহজে পার হলো না। মধ্যরাতের দিকে আমার ঘুম ভাঙল প্রচণ্ড ঠান্ডা অনুভূতিতে। ঘরের ভেতরে বাতাস যেন হঠাৎ বরফ হয়ে গেছে। আমি চোখ খুলে দেখি ঘরের দরজা, যেটা বন্ধ করে ঘুমিয়েছিলাম, আধখোলা হয়ে আছে। করিডোরের দিক থেকে একটা ক্ষীণ আলো আসছে, যেন কেউ মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। আমি সাহস করে দরজার কাছে গেলাম। করিডোরে কেউ নেই, কিন্তু সিঁড়ির মাথায় সেই তেল রঙের ছবিটার দিকে তাকিয়ে আমার শ্বাস আটকে গেল। মনে হলো ছবির মেয়েটার চোখ দুটো যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম, আবার তাকালাম। ছবি আগের মতোই স্থির। ঠিক তখনই নিচতলা থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আমি অনুভব করলাম আমার পা যেন সিঁড়ির দিকে টানছে। নিজের ইচ্ছার বিরুদ্ধেই আমি এক পা এগিয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে নাবিলা আমার হাত ধরে ফেলল। তার চোখে মুখে ভয়। সে বলল, তুমি কোথায় যাচ্ছিলে? তোমাকে ডাকছি অনেকক্ষণ ধরে, তুমি শুনতেই পাচ্ছিলে না। আমি ঘোর কেটে নিজেকে ফিরে পেলাম। সারা শরীর ঘামে ভিজে গেছে। সেই রাতের বাকি সময়টা আমরা তিনজনেই একসাথে বসে কাটালাম। কেউ আর ঘুমানোর সাহস করলাম না। রহিম চাচাও জেগেছিলেন, বারান্দায় বসে চুপচাপ তসবিহ পড়ছিলেন। সকাল হতেই আমি ইমাম সাহেবকে ডেকে আনলাম। তিনি এসে পুরো বাড়ি ঘুরে দেখলেন, বিশেষ করে পুকুর পাড়ের সেই কবরের জায়গাটা। তিনি বললেন, এই কবরটা নতুন করে সঠিক নিয়মে পরিচর্যা করা দরকার, আর পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা দরকার, বিশেষ করে যে ভুলগুলো অতীতে হয়েছে তার জন্য। সেদিন বিকেলে গ্রামের কয়েকজন মুরব্বী আর ইমাম সাহেবকে নিয়ে আমরা পুকুর পাড়ে গেলাম। জায়গাটা পরিষ্কার করা হলো, কবরের চারপাশটা যথাযথভাবে বাঁধানো হলো। ইমাম সাহেব দোয়া পড়লেন। আমরা সবাই মিলে ক্ষমা প্রার্থনা করলাম, মৃত মেয়েটির জন্য এবং পরিবারের যে ভুলগুলো হয়েছিল তার জন্য।
দোয়া শেষ হওয়ার পরপরই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। পুকুরের পানিতে হঠাৎ একটা দীর্ঘ ঢেউ উঠল, তারপর ধীরে ধীরে থেমে গেল, আর বাতাসে ভেসে এলো একটা হালকা ধূপের গন্ধ, ঠিক যেমনটা আমি প্রথম রাতে পেয়েছিলাম। এরপর থেকে সেই গন্ধ আমি আর কখনো পাইনি। সেই রাতে বাড়িতে অদ্ভুত রকমের শান্তি নেমে এলো। কোনো পায়ের শব্দ নেই, কোনো ডাক নেই, শুধু ঝিঝি পোকার স্বাভাবিক ডাক আর দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর। রহিম চাচা বললেন, এত বছরে প্রথম তিনি বাড়িতে এমন নিরুদ্বিগ্ন রাত কাটাচ্ছেন। কিন্তু পুরো বিষয়টার একটা অংশ আজও আমার কাছে অমীমাংসিত। ডায়েরির ছেঁড়া পাতাগুলোতে ঠিক কী লেখা ছিল? মেয়েটির মৃত্যুর পেছনে সত্যিকারের কারণ কি ছিল? কেন পরিবার এত তাড়াহুড়ো করে রাতের অন্ধকারে দাফন করেছিল? এসব প্রশ্নের সম্পূর্ণ উত্তর আজও আমি পাইনি। রহিম চাচাও বলেছেন, তিনি যতটুকু জানেন তার বেশিরভাগই শোনা কথা। সম্পূর্ণ সত্যি হয়তো সেই পরিবারের সাথে সাথেই হারিয়ে গেছে। আমরা কয়েকদিন পর শহরে ফিরে এলাম, উকিলের কাজ শেষ করে। বাড়িটা এখন রহিম চাচার তত্ত্বাবধানেই থাকবে ঠিক হলো। তবে প্রতি বছর মেয়েটির মৃত্যুবার্ষিকীতে যেন নিয়মিত দোয়ার আয়োজন করা হয়, সেই ব্যবস্থা করে দিয়ে এসেছি। শহরে ফেরার প্রায় 2 মাস পর এক রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, আর দূরে একটা ছোট্ট মেয়ে হাত নাড়ছে, মুখে একটা প্রশান্ত হাসি। তারপর ঘুম ভেঙে গেল। সেই স্বপ্নের অর্থ আমি আজও পুরোপুরি বুঝতে পারিনি। তবে সেদিন থেকে মনে হয় হয়তো কিছু একটা সত্যিই শান্ত হয়েছে, অথবা হয়তো এটা শুধুমাত্র আমার মনের প্রশান্তি খোঁজার একটা প্রয়াস। আজও রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মাঝে মধ্যে মনে হয় কেউ যেন দূর থেকে আমার নাম ধরে ডাকছে। জানি না সেটা সত্যি নাকি শুধুমাত্র সেই কয়েকটা রাতের স্মৃতি আমার মনে গেঁথে গেছে চিরকালের জন্য। এতক্ষণ ধৈর্য ধরে ঘটনাটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পর্বগুলো মিস না হয়। আপনাদের নিজেদের জীবনের সত্যি ভৌতিক অভিজ্ঞতা থাকলে ইমেলে আমাদের পাঠাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।